সেনাপ্রধানের হুমকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে জনগণ গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করবে এবং সরকার সেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করবে। এটা নিন্দা করা ভাষা হচ্ছে। আমরা আজকে জানবো যে কখন কিভাবে কোন সময় তিনি ক্ষমা চাইবেন। বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারকে কেউ বলে স্বৈরাচার, কেউ বলে ফ্যাসিস্ট, কেউ বলে কর্তৃত্ববাদী, আমি বলতাম মাফিয়া, এবং এখন নিশ্চিতভাবে একটি খুনি সরকার। সরকারের কি বল প্রয়োগ করার সক্ষমতা কমে যাচ্ছে? বল প্রয়োগ বলতে আমি সরকারি বাহিনী দিয়ে বল প্রয়োগ করা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের আন্দোলন সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। এই সম্পর্কে নতুন করে আপনাদের কিছুই বলার নেই। আর সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনী সকলেই এই আন্দোলনকে মোকাবেলা করার জন্য মাঠে নেমেছিল। অবশেষে সক্ষম হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু স্বাভাবিক আছে। এখন সামনে কি হয় বলা যায় না। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। সরকার নাকি এই সেনাবাহিনীকে ব্যবহার করতে আগের তুলনায় ব্যর্থ হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে ভিডিও ক্লিপটি দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটি দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারকে কেউ বলে স্বৈরাচার, কেউ বলে ফ্যাসিস্ট, কেউ বলে কর্তৃত্ববাদী, আমি বলতাম মাফিয়া, এবং এখন নিশ্চিতভাবে একটি খুনি সরকার। যেই সরকার একবারও চিন্তা করে না নিজের দেশের মানুষের বুকের বরাবর অস্ত্র তুলে দিতে। যেই সরকার একবারও চিন্তা করে না ক্ষমতায় থাকতে 200-র ওপরে মানুষকে নির্বিচারে হত্যা করতে। যেই সরকার একবারও চিন্তা করে না হাজার হাজার মানুষকে স্রেফ গুলি করে আহত করতে। এই সরকার একবারও চিন্তা করে না নির্বিচারে হাজার হাজার মামলা দায়ের করতে। এবং এই সকল কিছুই করা হয় কেবলমাত্র ক্ষমতায় থাকবার জন্য। আমি ভেবেছিলাম আমার এই চ্যানেলটি আমি আর কন্টিনিউ হয়তো করব না। আমি টেলিভিশনে রেগুলার কথা বলি, সুতরাং আমার কথা যারা শুনতে চান তারা টেলিভিশনেই শুনতে পারেন। কিন্তু গত কয়েকদিনের কোটা মুভমেন্টের সময় লক্ষ্য করলাম আমাকে কোনো টেলিভিশন ডাকছে না। আজকে আমাকে একটি বেসরকারি টেলিভিশন প্রথম আমন্ত্রণ জানালো এবং সেখানে গিয়ে আমি কথা বললাম, এবং তারপরে আমি ঠিক করলাম টেলিভিশনের এই সীমিত সময়ের মধ্যে বেঁধে দেওয়া প্রশ্নের মধ্যে এবং আমার সহ আলোচক কি বলছেন সেগুলোর উত্তর দিতে দিতেই আসলে সময় পার হয়ে যায়। এর বাইরেও আরো অনেক কথা থাকে, সেই কথাগুলো বলবার জন্যই আমি আবারও আমার রুমিন্স ভয়েসে কথা শুরু করছি। গত কয়েকদিনে বাংলাদেশে যা হয়েছে সেটি বাংলাদেশের জন্মের পর তো বটেই, পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ পিরিয়ডেও কখনো হয় নাই। নির্বিচারে নিজের দেশের মানুষের ন্যায্য দাবি দমন করতে সরকার বিভৎসভাবে বল প্রয়োগ করেছে। এখন এই ঘটনাগুলো আপনারা কম বেশি সকলেই জানেন, আমি সেগুলোর আর পুনরাবৃত্তি করবো না। 200-র উপরে মানুষ মারা গেছে, প্রায় 10,000-এর উপরে মামলা অলরেডি দায়ের হয়েছে, কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, প্রায় 1000 খানেক মানুষ চোখে গুলি খেয়ে অন্ধ হয়ে গেছেন, এবং কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে। এই কথাগুলো সকলেই আমরা জানি। আজকে নতুন যে আপডেট আসলো সেটা হলো যারা সমন্বয়ক আছেন আন্দোলনের, তাদেরকে ডিবি অফিসে নিরাপত্তা দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। একটি ভিডিও দেখলাম কিছু কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রচার করছে, সেখানে দেখা যাচ্ছে ডিবির হারুন সাহেবের সঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছেন। বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার প্রথম প্রশ্ন, নিরাপত্তার জন্য যদি কাউকে নিরাপত্তা দিতেই হয়, তার সবচেয়ে নিরাপদ যে জায়গা সেটা তার বাড়ি, তার পরিবার, সেখানে থেকে তাকে নিরাপত্তা দিতে হবে। 1, 2 হচ্ছে যদি সে মনে করে তার পুলিশ এসকর্ট দরকার, পুলিশ পাহারা দরকার, তাহলে সেখানে তার বাড়ি, তার যাতায়াতের জায়গায় পুলিশ এসকর্ট দেওয়া যেতে পারে। কিন্তু যদি তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নিরাপত্তার নামে আটক করে রাখা হয়, সেটা তো স্রেফ আটক, এবং তাকে আপনি অবৈধভাবে বাংলাদেশের সংবিধান এবং আইনে যা বলা আছে তার বহির্ভূতভাবে আপনি তাকে আটক করেছেন। তাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রডিউস করতে হবে। যাই হোক, এই হীরক রাজার দেশে আসলে আইন কানুন সংবিধান নিয়ে কথা বলবার কিছু নাই। এখানে সরকার যা চায়, ক্ষমতাসীনরা যা চায় সেটাই আইন, সেটাই সংবিধান। সুতরাং আমি সেই দিকেও যাচ্ছি না। এই যে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি দেখলাম তাদেরকে লাইন ধরে বসানো হয়েছে, এবং একজন সমন্বয়ক একটি কাগজ দেখে দেখে পড়ছেন, যেখানে তিনি বলছেন অনেক প্রাণহানি হয়েছে, সার্বিক দিক বিবেচনায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন, আগামীতে তারা এখন এই মুহূর্তে আর কোনো কর্মসূচি দিচ্ছেন না। যেই ছেলেগুলো এত বড় আন্দোলন গড়ে তুলতে পারলো, যেই ছেলেগুলো আমরা দেখলাম মিডিয়ার সামনে অবলীলায় চমৎকারভাবে তাদের কথাগুলো গুছিয়ে বলছে, সেই ছেলেগুলোকে লাইন বাই লাইন স্ক্রিপ্টেড একটা লেখা পড়ানো হলো, এবং সরকার মনে করছে যে মানুষ সেটা বিশ্বাস করবে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার অনেকগুলো ভুল করেছে। সরকারের প্রথম ভুল ছিল
এটিকে মনে করা যে বিএনপি জামাত বা বিরোধী দলের আন্দোলন যেভাবে শক্তি দিয়ে দমন করা যায় এই আন্দোলনকেও তারা সেভাবে দমন করতে পারবে। দুই হলো, এই আন্দোলনটি শুরু থেকেই, হ্যাঁ, কোটাকে সামনে নিয়ে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এরপরে যখন এটি গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে তখন কিন্তু এটি আর কোনো বিশেষ দল মত বা কোনো বিশেষ এজেন্ডা লক্ষ্য করে আন্দোলন হয়নি। প্রতিটি মানুষ, সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে এই আন্দোলনে যুক্ত হয়েছে। তারা দীর্ঘদিন নাগরিক হিসেবে একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন বাংলাদেশে বাস করেছে। তারা ভোট দিতে পারে নাই, তাদেরকে দমবন্ধকর ভয়ের পরিবেশে থাকতে হয়েছে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি, মত প্রকাশ করতে পারেনি, ফেসবুকে লিখতে পারেনি। আমরা দেখেছি বিভিন্ন সময় যারা সরকারি দল করেন তারা এই সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছেন। বিভৎসভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমিত আয়, একই সঙ্গে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকা বানিয়ে ফেলছে। এই সকল কিছুর একটা চাপা তীব্র বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ মানুষের মধ্যে ছিল। সরকার সেটিকে বিরোধী দলের আন্দোলন যেভাবে দমন করে সেভাবে দমন করতে গিয়ে দ্বিতীয় ভুল করেছে। তৃতীয় যে ভুল করেছে সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী তো তাচ্ছিল্য করে কথা বলে বলে অভ্যস্ত। তিনি বিএনপি চেয়ারপারসনকে বলেন এতিমের টাকা মেরে খেয়েছে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন রক্তচোষা, সুদখোর। ঠিক সেভাবেই তিনি বলেছেন রাজা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই যে রাজাকার বলে গালি দেয়া, সাধারণ ছাত্রছাত্রী এটাকে নিতে পারে নাই। 4 নম্বর যে ভুল সরকার করেছে, ওবায়দুল কাদের বলেছে এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং আন্দোলনে যখন শান্তিপূর্ণ ছিল, কর্মসূচি যখন শান্তিপূর্ণ ছিল, তখন বেধড়ক লাঠিচার্জ করা, মেয়েদের উপরে লাঠিচার্জ করা, ছাত্রলীগকে লেলায় দেওয়া, এই সকল কিছু আন্দোলনকে আজকে এই জায়গাতে নিয়ে এসছে। এখন সরকার উপায়ন্ত না দেখে যারা সমন্বয়ক আছে তাদেরকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে চাপ দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। আরেকটা ভুল যেটা সরকার করছে, বারবার বলছে জামাত বিএনপি এই আন্দোলনের ঘাড়ে ভর করে নাশকতা করছে, তারা সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে। দেখুন, বিএনপি জামাতকে এত শক্তিশালী করা, এটা অবশ্য বিএনপি জামাতের জন্য একটা ভালো খবরই বটে। সরকার এখনো বিশ্বাস করে এবং মনে প্রাণে এটুকু স্বীকার করে নেয় যে বিএনপি জামাত আসলে এমন অবস্থার দেশে তৈরি করতে পারে যে সরকারকে সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হয়। পরিস্থিতি সামাল দেওয়া যায় আমি বলছি না, কারণ পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি, সরকার চেষ্টা করছে। যাই হোক, যখন এই বিবৃতিটি গণমাধ্যমে আসলো, সমন্বয়কদের লিখিত স্ক্রিপ্টেড একটি নাটক আসলো গণমাধ্যমে, ঠিক তার 1 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে এই সমন্বয়করা বাইরে আছে, তারা স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে আন্দোলন থামছে না। বলা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই কথাটি বলে আমি ডেইলি স্টার থেকে পড়ছি। বলা হয়েছে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, আছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটক তৈরি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমি সরকারের ভুলগুলো নিয়ে বলছিলাম না, এই যে সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া, তাদেরকে দিয়ে স্ক্রিপ্টেড কথা পড়ানো, মিথ্যা বয়ান তাদেরকে জোর করে দেয়া, এই সকল কিছুই সরকারের ভুলকে আরো বড় ভুলের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের নিজের পতন নিজে ত্বরান্বিত করছে। আমরা ইতিমধ্যে দেখেছি সমন্বয়কদেরকে কিভাবে এর আগে তুলে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে। আমরা দেখেছি নাহিদ ইসলাম, তিনি নিজেও বয়ান দিয়েছেন, আমরা তার হাত পায়ের ছবি দেখেছি, তাকে কিভাবে পেটানো হয়েছে। আমরা ভিপি নূরকে দেখেছি, রিমান্ডে নেওয়ার নামে ভিপি নূরকে কি বিভৎস নির্যাতন করা হয়েছে। এই ছবিগুলো, এই ভিডিওগুলো মানুষের মাথায় কিন্তু গেঁথে গেছে। হাইকোর্ট যতই নির্দেশ দেখ বিটিআরসি কে ভিডিও সরিয়ে ফেলার জন্য, মানুষের মগজে যেই ভিডিও বা যেই ছবির বার্তা গেছে সেটাকে আসলে হাইকোর্ট বা অন্য কোনো কোর্ট নির্দেশ দিয়ে কিভাবে সরাবে আমি জানি না। এই বিবৃতিতে আরো বলছে, শুধু তাই নয়, সারা দেশের রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কথায় আমার কাছে এই প্রশ্ন মাথায় এসছে
সরকারের কি বল প্রয়োগ করার সক্ষমতা কমে যাচ্ছে? বল প্রয়োগ বলতে আমি সরকারি বাহিনী দিয়ে বল প্রয়োগ করা, মানে আপনি তো বাহিনীগুলোকে লেলিয়ে দিচ্ছিলেন জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার জন্য, খুন করার জন্য মানুষকে। সেই সক্ষমতা কমে আসছে কিনা এই প্রশ্নটা মাথায় এসছে, এবং আমি ধারণা করি সে সম্ভবত কমে আসছে। কেন কমে আসছে, কেন মনে হচ্ছে এরকম, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তার আগে খুব গুরুত্বপূর্ণ দুটো স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যিনি আছেন ফলকার তুর্ক, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং আরেকটা হচ্ছে জাতিসংঘের অনেকগুলো মানবাধিকার সংস্থার অনেকগুলো আলাদা আলাদা সেকশন আছে, অনেকগুলো বিষয়ের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ র্যাপোর্টিয়ার আছেন, তারাও একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন। সেটাও এই দুটোকে একত্র করি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন এবং সেটা থেকে কেন আমি এমন ইন্টারপ্রিট করছি সেটা নিয়ে কথা বলবো। ফলকার তুর্কের যে স্টেটমেন্ট সেটাতে বলা হচ্ছে, Turk decries government crackdowns urges respect for international human rights standards. গভর্নমেন্টের যে ক্র্যাকডাউন আছে সেটাকে ডিনাউন্স করছেন, তীব্রভাবে সমালোচনা করছেন, এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে স্ট্যান্ডার্ড আছে সেটার প্রতি রেসপেক্ট দেখাতে বলছেন। এতেই বোঝা যায় যে বাংলাদেশে যা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডসের সাথে সিরিয়াস ভায়োলেশন আছে। এখন কেউ কেউ বলতে পারেন জাতিসংঘ এই ধরনের বক্তব্য তো অনেক সময় দিয়েছে। ফলকার তুর্ক ইনফ্যাক্ট বাংলাদেশের বিভিন্ন সময়ে বিরোধী দলের উপরে দমন পীড়ন, ডক্টর ইউনুস ইস্যু, অধিকার ইস্যু, এরকম মানে অধিকার যে এনজিও আছে তাদের যে দুজনকে কারাদণ্ড দিয়েছে সেসব ইস্যুতেও কথা বলেছে। সো পাত্তা দেওয়াতে আর কিছু নাই। আমি টিভি টক শোতে আওয়ামী লীগের লোকজনকে এমন বলতে শুনেছি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই মুহূর্তে বিশ্বের দৃষ্টি বাংলাদেশের উপরে, এবং যেটা সবচেয়ে জরুরি কথা, বাংলাদেশ মিলিটারি এখন ডিপ্লয়েড আছে, এবং বেশ কিছু ছবি এবং ভিডিও আমাদের সামনে এসে হাজির হয়েছে যেখানে মিলিটারিকে জনগণের উপরে গুলি করতে দেখা গেছে। আমরা জানি বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে, সো জাতিসংঘের জিনিসগুলো মনিটর করার সম্ভাবনা অনেক বেশি এখন যে কোনো সময়ের চাইতে। যাই হোক, উনি যে কথাগুলো বলছেন একটা জায়গায় খুবই ইন্টারেস্টিংলি উনি বলছেন অনেক মানুষ সেখানে ভায়োলেন্ট অ্যাটাকের শিকার হয়েছেন, গ্রুপস রিপোর্টেডলি অ্যাফিলিয়েটেড উইথ দ্য গভর্নমেন্ট। কিছু মানুষ যারা সরকারের সাথে যুক্ত, মানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা অন্য কোনো গুন্ডা পান্ডা তাদের ভাড়া করা, তাদের কথা উল্লেখ করছেন, এবং তাদেরকে মানে জনগণকে ঠেকানোর জন্য কোনো এফোর্ট দেখা যায়নি। তার মানে রাইটলি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন আইডেন্টিফাই করছে এই বিভৎসতা কারা ঘটিয়েছে। তারপর একটা জায়গায় বলছে begin to rebuild gravely damaged public trust, আমাদের জনগণের বিশ্বাস তো নষ্ট হয়েছে, ভয়ঙ্করভাবে ধ্বংস হওয়া, সেটার জন্য অনেকগুলো করতে বলছেন, ডায়লগের কথা বলছেন, এবং বলা হচ্ছে যা যা ঘটনা ঘটেছে এবং ল এনফোর্সিং যে এজেন্সিজ আছে তারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের স্ট্যান্ডার্ড একদম ক্লিয়ারলি মেনে চলবে রিগার্ডিং দ্য পুলিশিং অফ প্রটেস্ট ইনক্লুডিং দ্য ইউজ অফ ফোর্স। প্রটেস্টকে কীভাবে হ্যান্ডেল করতে হবে ওই সংক্রান্ত যে স্ট্যান্ডার্ড আছে সেটা মানতে বলছে খুব ক্লিয়ারলি। অন্যান্য ক্ষেত্রে যা যা বলা হয় যে মিডিয়া আউটলেটগুলোকে ফ্রি করে দেওয়া উচিত, কথাবার্তা বলতে দেওয়া উচিত, এখানে ব্ল্যাঙ্কেট ইন্টারনেট শাটডাউনের কথা বলা হচ্ছে, যেটা প্রলং পিরিয়ড, যেটা ইন্টারন্যাশনাল লয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এই যে ইন্টারনেট বন্ধ করে দিল ঢালাওভাবে সব জায়গায় অনেক লম্বা সময় ধরে, সেটা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক, এবং একই সাথে মানুষের এক্সপ্রেশন, যেটা মত প্রকাশের স্বাধীনতা, মানুষের শান্তিপূর্ণ সমাবেশ, এইসব রাইটকে ধ্বংস করা হয়েছে, এগুলোকেও এবং অনেক ইকোনমিক রাইটও আছে যেগুলোকে রেস্টোর করতে বলা হয়েছে। এবং ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে কী কী হয়, খুব স্বাভাবিকভাবে মানুষের ইনফরমেশন ঠিকমতো ছড়াতে পারে না, পাবলিক সিকিউরিটি কমিয়ে দেয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিজ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটাই আমরা বলছিলাম। আমি জায়গাটা পড়ি, ইন্টারনেট শাটডাউন ক্যান অলসো রিডিউস পাবলিক স্ক্রুটিনি অ্যান্ড নলেজ অফ কন্ডাক্ট অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিজ অ্যান্ড সো রিস্ক হাইটেনিং ইম্পিউনিটি ফর দেয়ার অ্যাকশনস। মানে ইন্টারনেট আপনি যখন বন্ধ করে দেন তখন ল এনফোর্সিং এজেন্সিজ যা যা করে সেটার ক্ষেত্রে জনগণের স্ক্রুটিনি এবং নলেজ, মানে জনগণ যে দেখবে, চোখ রাখবে, সতর্কতার সাথে দেখবে, সেটা যেহেতু বন্ধ হয়ে যায়, তাই তাদের ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডের ইম্পিউনিটি, বিচারহীনতার সুযোগ তৈরি হয়। এরকম অনেক কথাবার্তা আছে যেগুলো খুবই স্ট্রংলি বলা হয়েছে। তারপরে যেটা বলা হয়েছে ভবিষ্যতে যেসব রাইট আছে, যে রাইটগুলোর কথা বলা হয়েছে, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে বাংলাদেশ রক্ষা করবে, তারা সেটাকে আর্জ করছেন। এখানে একটা জিনিস, এরপর আরেকটা স্টেটমেন্টের কথা বলেছি যেখানে একই দিনে UN experts call for immediate end to violent crackdown and full accountability for human rights violations. এখানে খুবই স্পষ্টভাবে বলছে have been alarmed by the large number of unlawful killings, possible enforced disappearance, torture and the detention of thousands of people. খুব সোজা সবটা বাংলাদেশে যা যা হচ্ছে সেগুলো নিয়ে বলছে। টার্গেটেড অ্যাটাকস, ওনারা বলছেন we are deeply concerned by reports of targeted attacks, threats, intimidation and retaliation by the authorities and government aligned groups against protest leaders, political activists, human rights defenders and journalists. আমি খুব ডিটেইলে পড়ছি না, তারপরে খেয়াল করি অত্যন্ত শক্ত ভাষায় সরকার যা যা করছে, টার্গেটেড অ্যাটাক করা হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে এবং প্রতিশোধ পরায়ণতা দেখানো হয়েছে। কারা দেখাচ্ছে এটা? গভর্নমেন্ট অ্যালাইন্ড গ্রুপস, তাদের বিরুদ্ধে লিডার্স, পলিটিক্যাল প্রটেস্ট লিডার যারা আন্দোলন করছে তাদের লিডারের বিরুদ্ধে আমরা দেখেছি তাদেরকে গুম করা হয়েছে, তাদের কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, একজন ভয়ঙ্কর রকমভাবে টর্চার হয়েছে, সেটাও এখানে বলছে।
পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমরা দেখছি এই মুহূর্তে এই ঘটনাগুলোর অজুহাতে বিএনপির অসংখ্য কর্মী, জামায়াতের অসংখ্য কর্মী, এমনকি বিএনপির সাথে জোটে ছিলেন এক সময়কার বাংলাদেশ প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করতে বর্তমান এই সরকার ব্যর্থ হচ্ছে। আগের তুলনায় সরকার সেনাবাহিনীকে তেমন ব্যবহার করতে পারতাছে না, এমন একটি ভিডিও এই ভিডিওতে আলোচনা করা হলো। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিও ক্লিপটি দেখে আপনাদের কি মনে হয়? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের ভবিষ্যৎ কি? সম্মানিত দর্শক শ্রোতা, যাই হোক, ভিডিও ক্লিপটি দেখলেন, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।